গত ২১ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহে ছুটি বেড়েছে আরও এক সপ্তাহ। দিন এখন বড় হয়ে গিয়েছে, 6:30 7টায় স্কুল শুরু করা একেবারে খুব সহজ কাজ। ঢাকা শহরে অনলাইন যেতে পারে, কোনো বিকল্প চিন্তাই করলেন না, ওনারা রাজি হলেন না, ওনারা জাস্ট স্কুলটা বন্ধ করে দিলেন। স্কুল বন্ধ কোনো সমাধান না। দিনের বেলায় স্কুল হয়, রাতে তো স্কুল লেখাপড়া তেমন হয় না খুব একটা, বাতাস যাওয়া আসা করে কিনা, এই থেকে শুরু করে বিপর্যয়ের যে সময়গুলো আসে বিভিন্ন জায়গাতে থাকে না, অনেকগুলো রকমের চ্যালেঞ্জ থাকে, সেই সময়গুলো কীভাবে মোকাবেলা করবে। শাফিন, আমরা প্রায় সময় দেখে থাকি যখন প্রতিকূল আবহাওয়ার বিরূপ আবহাওয়ার কোনো ঘটনা ঘটে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র বৃষ্টিপাত, অতিরিক্ত গরম কিংবা করোনা মহামারীর কথাই যদি বলি, যে কোনো সমস্যা হলেই কিন্তু স্কুল বন্ধ হওয়ার একটা বিষয় আমরা দেখে থাকি এবং বলা হচ্ছে যে এই যে কিছু হলে স্কুল বন্ধ হয়ে যায়, এতে পড়াশোনার যে ধারাবাহিকতা এটা খুব বড় রকমের ব্যাহত হয়। এজন্য স্থপতিরা যে পরামর্শ দিচ্ছেন শ্রেণীকক্ষের এবং বিদ্যালয় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক যেই অবকাঠামো সেটিও যেমন পাঠ সহায়ক নির্মাণের মধ্য দিয়ে করা, তেমনি উত্তাপ সহনীয় ক্লাসরুম, অন্যান্য কক্ষ এগুলো নির্মাণের জন্য বলছেন স্থপতিরা। ঢাকার বায়ু এবং পরিবেশকে আরও বেশি উত্তপ্ত করছে 5 ধরনের গ্যাস: নাইট্রিক অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজোন। এই 5 স্তরের গ্যাসের কারণে ঢাকার জনজীবনে নাভিশ্বাস। চুলমুল গাম্যা অবস্থা খারাপ হয়ে থাকে। বাসাতে 2 লিটার পানি আনছে এই পর্যন্ত শেষ, আবার 2 লিটার কিনতে হয়। ছায়া নাই, কোনো গাছপালা নাই রোডের মধ্যে। যত জ্বালানি তেল আছে সেগুলো সম্পূর্ণরূপে না পুড়লে সেখান থেকে ওই সাবস্টেন্স গুলো বাইরে হবে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দেবো, সেখানে গ্রিনারি হবে। অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে আমরা একটা পুকুর করব, যেটা আমাদের লং টার্মে সেখানে ইভাপোরেশন সৃষ্টি হবে। মুক্তি, আমরা উত্তাপ সহনীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য স্থপতিদের তাগিদের কথা বলছিলাম। আমরা যদি রাজধানী ঘুরে দেখি তাহলে দেখব যে কাচের ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। এই কাচ খুব সহজেই উত্তপ্ত হয় এবং অনেকটা সময় ধরে উত্তাপ ধরে রাখে। ঠিক তেমনি করে বায়ু চলাচলের সুবিধা না রেখে যে অবকাঠামোগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো নগরীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে এবং এই যে উষ্ণতা ভবনগুলো ধরে রাখছে, এতে কিন্তু জনজীবন বা বিশেষ করে দেখা যায় শাফির বাণিজ্যিক যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু কাচের এই ব্যবহারগুলো আমরা বেশি দেখে থাকি। উষ্ণ এই ভবনগুলোকে একটু বসবাস উপযোগী করতে সবুজায়নের তাগিদ দিয়েছেন গবেষকরা। এই নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত পুরো আয়োজন। আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। তুফানে আমাদের ঘর বাড়ি দো ভাই ওখানে আউরে বন্ধে নিচে গিয়া কিচ্ছু নাই। আমরা হাওড়ের যে কৃষি, এই কৃষিটাও মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টির কারণে। প্রচুর বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কালকে ঝড়ের কারণে আমাদের অনেকগুলো লাইন ক্ষতি হয়েছে। কাজ করতেছি, প্রায় 2 দিনের মতো সময় লাগবে, আমরা এগুলো ঠিক করতেছি। শাফিন, তীব্র তাপপ্রবাহের পর গতকাল সিলেটে বৃষ্টিপাত হয়েছে, মৌলভীবাজারে কালবৈশাখী ঝড় হয়েছে। স্বস্তি কিছুটা হয়তো মিলেছে, কিন্তু তারপরও কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু ঘর বাড়ি গাছপালা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় সিলেটের বৃষ্টিপাতের পরিমাণ ছিল 84 মিলিমিটার। এসব নিয়েও এখন দুপুরে বিস্তারিত জানাবো। তবে শুরুতেই প্রতিকূল আবহাওয়ায় শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা নষ্ট হওয়ার খবর। নির্বাচন কিংবা পরীক্ষা কেন্দ্র হওয়ায় নানান প্রাকৃতিক দুর্যোগেও অস্বাভাবিক ছুটিতে ব্যাহত হয় শ্রেণী কার্যক্রম। শিক্ষাবিদরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে হঠাৎ ক্লাস বন্ধ না করে বিকল্প কিছু ভাবতে হবে। অঞ্চলভিত্তিক ভূ প্রকৃতির কথা চিন্তা করে পাঠ সহায়ক একাডেমি ভবন নির্মাণেরও পরামর্শ বিশ্লেষকদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। শ্রেণীকক্ষে ঝুলছে তালা, নেই শিক্ষার্থীদের কোলাহল। রমজান, ঈদ ও নববর্ষের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহে ছুটি বেড়েছে আরও এক সপ্তাহ। এছাড়াও বছরের বিভিন্ন সময় নানান প্রাকৃতিক দুর্যোগের কারণেও বন্ধ থাকে ক্লাস। কখনো নির্বাচন, কখনো পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়াতেও বন্ধ হয় বিদ্যালয়। এমন সব অপ্রত্যাশিত ছুটিতে কতটুকু ক্ষতি হয় শিক্ষার্থীদের? বছরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট কর্মদিবস 185।
এর মধ্যে 2 বার মূল্যায়নের জন্য বরাদ্দ 25 দিন এবং অস্বাভাবিক ছুটির জন্য 20 দিন। এই 45 দিন বাদ দিয়ে বছরে মোট 140 দিন কন্ট্রাক্ট আওয়ার থাকে ক্লাসের জন্য। দেশের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নকারী সংস্থা এনসিটিবি বলছে, নতুন শিক্ষাক্রমে যেন এই 140 দিনের মধ্যে শেষ হয় সেভাবে করেই পাঠ্য বই লেখা হয়েছে। মানে অপ্রত্যাশিত ছুটিগুলো যদি করতে না হতো, এই গরমের জন্য যদি বন্ধ দিতে না হতো, শীতের জন্য বন্ধ দিতে না হতো, কখনো বন্যা হলে বন্ধ দিতে না হয়, যদি সাইক্লোন হলে বন্ধ দিতে না হয়, তাহলে অবশ্যই মানে এগুলো যদি না থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি না থাকে কিংবা মানবিক দুর্যোগও যদি না থাকে, তাহলে তো সবচেয়ে ভালো। নিশ্চয়ই সেটা সবচেয়ে অনেক বেশি সহজ এবং সুন্দর। তবে অনেক শিক্ষাবিদ মনে করেন বছরে 140 দিনের শিক্ষাক্রম যথেষ্ট নয় শিক্ষার্থীদের জন্য। তাই আবহাওয়া অনুকূলে না থাকলে হুটহাট ক্লাস বন্ধ তৈরি করতে পারে সংকট। এজন্য বিকল্প ব্যবস্থার জন্য ভাবতে বলছেন এই শিক্ষাবিদ। দিন এখন বড় হয়ে গিয়েছে, 6:30 7টায় স্কুল শুরু করা একেবারে খুব সহজ কাজ। গ্রামের লোকজন কিন্তু অনেক আর্লি মর্নিংয়ে ওঠে, সেই জায়গায় আপনি স্কুল সকালে শুরু করে দিলেন, আপনার দুপুর হতে স্কুল শেষ। ঢাকা শহরে অনলাইন যেতে পারে, এইরকম কিন্তু অনেক বিকল্প আছে, কিন্তু আমাদের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো বিকল্প চিন্তাই করলেন না, ওনারা রাজি হলেন না, ওনারা জাস্ট স্কুলটা বন্ধ করে দিলেন। স্কুল বন্ধ কোনো সমাধান না। সারা দেশের ভূপ্রাকৃতিক অঞ্চল ভিন্ন ভিন্ন হলেও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোতে রাখা হয় না তেমন ভিন্নতা। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে অবকাঠামোয় আনতে হবে পরিবর্তন। স্থানীয় ভৌগোলিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক চালচিত্র বিবেচনায় তৈরি করতে হবে পাঠ সহায়ক ভবন। ওখানকার আবহাওয়া কেমন, প্রকৃতির কতটুকু আমি সহায়তা নিতে পারি। আমি দিনের বেলায় স্কুল হয়, রাতে তো স্কুল লেখাপড়া তেমন হয় না খুব একটা। দিনের আলো কতটা পৌঁছাতে পারে, বাতাস যাওয়া আসা করে কিনা, এই থেকে শুরু করে বিপর্যয়ের যে সময়গুলো আসে বিভিন্ন জায়গাতে থাকে না, অনেকগুলো রকমের চ্যালেঞ্জ থাকে, সেই সময়গুলো কীভাবে মোকাবেলা করবে। এ বিষয়ে একমত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বলছে, অঞ্চল ভিত্তিক ভূপ্রকৃতির কথা চিন্তা করেই পরবর্তীতে নেওয়া হবে প্রকল্প। অঞ্চল ভিত্তিক যে ভূপ্রকৃতি সেটিকে চিন্তা করেই ভবনগুলি ডিজাইন করা উচিত এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেটিকে মাথায় রেখেই আমাদের এখন যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন আমাদের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন, এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা দেশে 3000টি প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য প্রকল্পে সংস্থান আছে। সেই অনুযায়ী আমরা 7 ক্যাটাগরিতে কাজ করছি। সেটি প্লেইন ল্যান্ডের জন্য একটি ক্যাটাগরি, পাহাড়ি এলাকার জন্য একটি ক্যাটাগরি, উপকূলীয় এলাকা, হাওর এলাকা, দিনাজপুরের যেই ব্যাপক অঞ্চল সেটার জন্য একটি ক্যাটাগরি। এদিকে এই শিক্ষাবর্ষের শিক্ষণ ঘাটতি পূরণে আগামী 4 মে থেকে শনিবারেও খোলা থাকবে ক্লাস। তবে তীব্র গরমের কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চলমান তাপপ্রবাহে 1 সপ্তাহ পিছিয়ে কাল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরবর্তী নির্দেশনা না দেয়ায় প্রাক প্রাথমিকের ক্লাস ও অ্যাসেম্বলি বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, চলমান তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস চলবে। এক শিফটের বিদ্যালয়ে সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত চলবে, আর 2 শিফটের বিদ্যালয়ে প্রথমে সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফটে 9:45 থেকে 11:30 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলবে। তবে মাধ্যমিকের শিফট চলবে আগের সময়ে। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রমজান ও ঈদের ছুটি শেষে 21 এপ্রিল খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি বাড়িয়ে 25 এপ্রিল দিন নির্ধারণ করা হয়। 26 ও 27 এপ্রিল শুক্র ও শনিবার থাকায় 28 এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। 7 বছরে রাজধানীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। কারণ হিসেবে সবুজ কমে যাওয়াকে দুষছেন গবেষকরা। বলছেন, অপরিকল্পিত কংক্রিটের অবকাঠামো, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইড সহ 5 ধরনের গ্যাস ও শীতাতপ যন্ত্রের আধিক্যে প্রতিনিয়ত বাড়ছে ঢাকার তাপমাত্রা। সহনীয় রাখতে গাছগাছালির সংখ্যা বাড়ানো সহ প্রকৃতি বান্ধব ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা রাফাত। মধ্য বৈশাখের তীব্র খরতাপ, পুড়ছে মানুষ, প্রাণ, প্রকৃতি। ওষ্ঠাগত হাঁপিয়ে ওঠা প্রাণ খুঁজে ফিরছে একটু স্বস্তি। এমন কাঠফাটা তপ্ত রোদের দিনেও শ্রমজীবী শফিকুলের থেমে থাকার জো নেই।
গরমে কাহিল হলেও ছুটতে হয় পথে পথে। প্রায় 10 বছর ধরে রাজধানীতে রিকশার প্যাডেলে জীবিকা নির্বাহ করেন তিনি, কিন্তু এবারের উত্তপ্ত আবহাওয়া যেন ছাড়িয়ে গেছে সহনীয় সীমা। একটা ঘোড়া মেলে আর একটা ঘোড়া ইচ্ছে হয় না, খালি পানি হাতাশ আগে, আর ছায়া নাই, কোনো গাছপালা নাই রোডের মধ্যে। যদি গাছপালা থাকলে ওই কৃষি কলেজের ভেতর যা ওটি দিবে নাকি, ওটি পানি আছে, গা গোসল করি রেস্ট নিয়ে তারপরে রোডে আসবে না। পিচ ঢালা সড়কে সড়কে মরিচিকা। তীব্র দাবদাহে ভোগান্তি বেড়েছে তার মতো অনেকেরই। তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। নগরবাসী বলছেন, যানবাহনের আধিক্য, সবুজ প্রাণ কমে যাওয়ায় আবহাওয়া এখন অসহনীয়। সমস্যা তখন তো মনে করেন আপনি রুদ্রে তো শুলমুল ঘামিয়া অবস্থা খারাপ হয়ে থাকে। বাসাতে 2 লিটার পানি আনছে এই পর্যন্ত শেষ, আবার 2 লিটার কিনতে হয়। গাছপালা লাগাইতে হবে, সেগুলো লাগানোর আগে আমরা কেটে একদম পরিষ্কার করে দিই। এটা হচ্ছে একটা ইস্যু। দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনার যানবাহন, এটাও একটা বড় ধরনের ইস্যু। কিন্তু তাপমাত্রা কেন এমন উত্তপ্ত হচ্ছে? ঘড়ির কাঁটায় দুপুর 2টার কিছু বেশি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা বিজয় সরণিতে। আমার হাতে থাকা এই তাপমাত্রা মাপার যন্ত্রটি বলছে এখানকার তাপমাত্রা এই মুহূর্তে 40.7 ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি একটি গবেষণা বলছে ঢাকার বায়ু এবং পরিবেশকে আরও বেশি উত্তপ্ত করছে 5 ধরনের গ্যাস: নাইট্রিক অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজোন। এই 5 স্তরের গ্যাসের কারণে ঢাকার জনজীবনে নাভিশ্বাস। এর সঙ্গে যুক্ত হয়েছে কাচে ঘেরা বিভিন্ন ধরনের অবকাঠামো এবং যত্রতত্র এসির ব্যবহার। গবেষকরা বলছেন, ফিটনেসবিহীন যানবাহনের নির্গত ধোঁয়া থেকে ব্ল্যাক কার্বন তাপমাত্রা বাড়াচ্ছে। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা থেকে উৎপন্ন হচ্ছে ক্ষতিকর নানা ধরনের গ্যাস। দূষণ বাড়াচ্ছে ইটভাটাসহ শিল্প কারখানা থেকে নির্গত গ্যাস ও তরল রাসায়নিক। এতে প্রাকৃতিক কারণ ছাড়াও শিল্পসৃষ্ট কর্মকাণ্ডে তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। গাড়ি যে ফুয়েলটা সেটা ইউজ করি, তারপর হলো পুরনো গাড়ি আমাদের এখানে, তাইলে পলিউশনের পরিমাণ অনেক বেড়ে যায়। এই পলিউশনগুলোর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা হলো আমাদের সরাসরি হিট প্রডিউস করে। যত জ্বালানি তেল আছে সেগুলো সম্পূর্ণরূপে না পুড়লে সেখান থেকে ওই সাবস্টেন্সগুলো বাইরে হয়, ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বন। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। একটা হলো পলিউশন, আর একটা হলো আমাদের লাইফস্টাইল, তারপর আমাদের যে আরবান ডেভেলপমেন্ট হইতেছে, একদম আনপ্ল্যান্ড আরবান ডেভেলপমেন্ট হইতেছে। নগরের উন্নয়ন মনস্তত্ত্বে যেন শুধুই কংক্রিট। কাটা পড়ছে গাছ, তৈরি হচ্ছে প্রাকৃতিক আলো বাতাসহীন কাঁচ ঘেরা ভৌত অবকাঠামো। বাড়ছে হিমাগার ও শীততাপ যন্ত্রের আধিক্য, যা থেকে নির্গত গ্যাসও উত্তপ্ত করে তুলছে নগরের পরিবেশ। নগরবিদদের মতে, রাজধানী ঢাকায় সবুজ আচ্ছাদন প্রয়োজন কমপক্ষে 15%, কিন্তু আছে 8%-এরও কম। অন্যদিকে 10 থেকে 12% জলাশয়ের বিপরীতে নগরীতে আছে 5%-এরও কম। পর্যাপ্ত গাছপালা ও জলাশয়ের অভাব শহরের বাতাস ও মাটিকে করে তুলছে আরও উত্তপ্ত। আদর্শের সাথে সূচকের সাথে যে আমাদের ঢাকা যে নগরায়নের যে বিশাল একটা যে তফাৎ, এই তফাৎটা আসলে আমাদের ঢাকার যে যত না তাপমাত্রা, তার চেয়ে বেশি তাপমাত্রার প্রভাব আমরা সবচেয়ে বেশি অনুভব করছি। মানুষকে বাঁচাতে গেলে, মানুষের এনভায়রনমেন্টকে বাঁচাতে গেলে অবশ্যই নেচারকে আপনাকে রক্ষা করতেই হবে। কোনো ধরনের প্রাকৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে কৃত্রিম ব্যবস্থাপনায় নগর চলতে পারে না। গ্লোবাল ফরেস্ট ওয়াচের এক প্রতিবেদনের তথ্য বলছে, পুরো বিশ্বের বনায়ন কমে যাওয়ার হার যেখানে 7.4%, সেখানে গত 2 দশকে বাংলাদেশ হারিয়েছে 8.7% বনায়ন। অন্যদিকে 2001 থেকে 2023 সাল পর্যন্ত ঢাকা হারিয়েছে 108 হেক্টর সবুজ আচ্ছাদন। আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সবুজ আচ্ছাদিত একটি এলাকায়, রমনা পার্কের ঠিক পাশে হেয়ার রোডে। এখানকার এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে 37.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজধানীর অন্যান্য জায়গার তুলনায় এই সবুজ আচ্ছাদিত এলাকায় তাপমাত্রার পার্থক্য কমপক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস।
পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞরা সবুজায়ন বাড়ানোর পক্ষে যে মতামত দিচ্ছেন সেটি যে কত গুরুত্বপূর্ণ তা এখানে এলেই অনুধাবন করা যায়। শান্ত ছায়াশনিবির এ এলাকায় অনেককেই দেখা যায় একটুখানি স্বস্তির জন্য বসে থাকতে। এখানে বসছি একটু গাছের ছায়াতে, খুব ভালো লাগতেছে। এই রাস্তাটার ভিতরে আপনার অনেক গাছপালা আছে, গাড়ি ধোয়া বা বিভিন্ন থেকে যে যাচ্ছে কার্বন, এটা যে পরিমাণ গাছগাছরা সবুজায়ন আছে এটা মূলত কভার করতে পারছে না, যে কারণে তাপমাত্রা একটু বেড়ে গেছে। অন্য জায়গায় প্রচণ্ড গরম, এজন্য এখানে একটু গাড়ি রেখে আমরাও একটু প্রশান্তি পাই। জলবায়ু বিশেষজ্ঞদের মতে বর্তমান যে তাপপ্রবাহ বইছে তা অনেকটাই নিউ নরমাল। পরিস্থিতি মোকাবেলায় নগরকে বাসযোগ্য করতে সবুজায়ন বাড়ানো সহ প্রাকৃতিকভাবে কম উত্তাপ ধারণ করে এমন নকশায় ভবন নির্মাণের পরামর্শ বিশ্লেষকদের। ডেডিকেটেডলি আমার একটা আরবান গ্রিনারির জন্য, আমরা একটা সবুজায়নের জন্য আমরা ডেডিকেটেডলি 10 থেকে 15% জায়গা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দেবো, সেখানে গ্রিনারি হবে। অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে আমরা একটা পুকুর করব, যেটা আমাদের লং টার্মে সেখানে ইভাপোরেশন সৃষ্টি হবে। একটা হলো কৃষি আর একটা হলো মানুষ, এই দুটাই যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা তাপ প্রবাহের কারণে, অত্যধিক শৈত্য প্রবাহের কারণে, তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিও আসছে। তাপপ্রবাহকে হেলাফেলা নয়, বরং নিয়ন্ত্রণে যথাযথ প্রকল্প ও সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তৎপর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। তীব্র গরমে নগরবাসীকে খানিকটা স্বস্তি দিতে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে রাখা হয়েছে 3টি পানির ট্যাঙ্ক। পানি ছিটিয়ে ভেজানো হচ্ছে সড়ক, গাছপালা ও পথচারীদের। এদিকে মে মাসের আগে বৃষ্টির সুখবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তানজিলা খান মিম জানাবেন বিস্তারিত। ৭৬ বছরের রেকর্ড ভেঙে টানা ২৮ দিন ধরে দেশে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। রিকশা চালক থেকে শুরু করে হকার, রাস্তায় থাকা প্রত্যেকটি মানুষেরই যেন এক একটি দিন পার করা দুর্বিষহ হয়ে উঠেছে। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষদের কিছুটা স্বস্তি দিতে শনিবার সকাল 11টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকায় জলকামানের মাধ্যমে পানি ছেটায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে পথচারীদের কেউ কেউ যেমন স্বস্তি পাচ্ছে, কারো আবার ভিন্ন মত। এতক্ষণ তো গরমে খুবই অস্থির লাগছে, এখন খুবই ভালো লাগছে পানিটা দেওয়া নেই। সকাল থেকে যে রোদ, গরম, যে তাপ, বৃষ্টি পানিটা মোটামুটি ভালো লাগতেছে আমার। আল্লাহর তরফ থেকে যদি বৃষ্টি বাদল না হয় তাহলে এই গরম করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। সবসময় তো ঠান্ডা থাকে না, যখন ছিটায় তখন তো একটু ঠান্ডা হয়, পরে তো আবার যেই সেই। চিফ হিট অফিসারের পরামর্শে প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটিয়ে সাধারণ মানুষকে সাময়িক প্রশান্তি দেওয়া হবে বলেন ঢাকা উত্তরের মেয়র। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই যে আমরা স্বস্তি পাওয়া যাবে একটা ক্ষণিকের জন্য, এটি হলো আমাদের টার্গেট। এছাড়া উত্তরের ওয়ার্ডগুলোতে প্রতিদিন 3টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। সেই সঙ্গে শপিং মলের সামনে ব্যক্তিগত উদ্যোগে বিশুদ্ধ পানির ট্যাঙ্ক রাখার অনুরোধ জানান সিটি মেয়র। 3টি করে পানি খাওয়ার ভ্যান থাকবে, বিশুদ্ধ পানির থাকবে, যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে, মোবাইল থাকবে তারা। ঢাকা উত্তরে যেই সকল শপিং মল আছে, দোকান মালিক সমিতি আছে, আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে, প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম, একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন, তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী মাস শুরু হওয়ার আগ পর্যন্ত বৃষ্টির কোনো সুখবর নেই। এবছর এখন পর্যন্ত রাজধানীর তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। তানজিলা খান মিম, এখন, ঢাকা। রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। এদিকে গরমে রংপুর চিড়িয়াখানায় কমেছে দর্শনার্থীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং রংপুর থেকে আছেন মোকাররম হোসাইন। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, রাকিবুল, জানাবেন আজ তাপমাত্রা কত, খেটে খাওয়া মানুষ কিভাবে খাপ খাওয়াচ্ছেন? শাফিন, আসলে রাজশাহীতে প্রত্যেক দিনই আমরা একেবারেই দুপুর 12টা থেকেই যেটি দেখছি, তাপমাত্রা
ক্রমশই বাড়ছে প্রতি ঘন্টায়। সকালবেলায় 34 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গিয়ে পৌঁছেছে এবং সেটি বেলা 2টা নাগাদ আরও বেশি বাড়বে বলে আবহাওয়া অফিস বলছে। তো এই রকম পরিস্থিতিতে যারা খেটে খান, প্রত্যেক দিন দিন এনে দিন খান বা প্রত্যেক দিন যাদেরকে খাটতে হয়, তারা বিশেষ করে নগরীর রিক্সা চালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। এই দুপুরবেলা তপ্ত রোদের ওপরে যারা কাজ করেন তারা একটু আশ্রয় খোঁজেন যে কোথায় আসলে একটু জিরিয়ে নেওয়া যায়। তার জন্য উপযুক্ত জায়গা তারা যেটি মনে করেন সেটি হচ্ছে গাছের নিচে এবং যে সমস্ত ছায়াযুক্ত জায়গা রয়েছে সেখানটায়। একটু আপনাকে দেখাতে চাই, আমরা এখন সার্কিট হাউস রোডে রয়েছি রাজশাহীর, সেখানটাতে সবচেয়ে বেশি কিন্তু আসলে ছায়াযুক্ত স্থান পাওয়া যায় এবং এখানে গাছের পরিমাণ অনেক বেশি। আপনি জানেন যে রাজশাহী 96.72 বর্গ কিলোমিটারের এই নগরীতে রাজশাহীতে প্রায় 2 লাখের বেশি কিন্তু গেল 5 বছর থেকে গাছ লাগানো হয়েছে এবং তারও আগে থেকে পানি উন্নয়ন বোর্ড বা সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে এই যে সার্কিট হাউস রোড বা এই নদীর পাড়ে এই সমস্ত জায়গায় কিন্তু বড় বড় গাছ রয়েছে রাজশাহীর এবং এইখানটাতেই মানুষ কিন্তু একটু জিরিয়ে নেওয়ার জন্য, প্রশান্তি খোঁজার জন্য কিন্তু এখানে আসেন। গাড়ি ঘোড়া রিক্সা সকলে কিন্তু দাঁড় করিয়ে এখানে একটু নিরিবিলি নিভৃতে একটু ছায়াযুক্ত জায়গায় কিন্তু তারা বসার চেষ্টা করেন। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে রাজশাহীতে 1999 থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 18% নগর বৃদ্ধি পেয়েছে। এর কারণে যে পরিমাণ আসলে ভূমির ব্যবহার বেড়েছে রাজশাহীতে, তাতে আসলে 4% পুকুর নষ্ট হয়েছে এবং প্রায় 18% গাছপালা কিন্তু আসলে কাটা হয়েছে, যার কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও নগর পরিকল্পনা বিভাগের একটি গবেষণা, সেখান থেকে আমরা যে তথ্যটি আসলে পাই যে আসলে এই কারণে রাজশাহীতে প্রায় 9.82% কিন্তু আসলে ভূত্বকের তাপ বেড়েছে এবং এই কারণে কিন্তু রাজশাহীর যে গরম সেটি অনেক বেশি দুর্বিষহ। তবে এই গাছপালার জন্য শাফিন খানিকটা হলেও স্বস্তি পাওয়া যায়। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে গরমের সর্বশেষ খবর। চিড়িয়াখানায় খোঁজ রাখছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন যে গরমে পশু পাখির যত্নে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দর্শনার্থী কমার খবর জানাচ্ছিলেন, তাতে আয় কতটা কমলো? শাফিন, সত্যি কথা বলতে পশু পাখিদের যেই তাপ নিবারণ, সেই তাপ নিবারণে বলার মতো কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। আমরা এখানে খোঁজ নিয়েছি, এখানে যে পশু পাখিগুলো রয়েছে ক্রমান্বয়ে সেই সংখ্যাও কিন্তু কমেছে। 2 বছর আগে যত সংখ্যক পশু পাখি ছিল এখন কিন্তু সেই সংখ্যাই নেই, খালি খাঁচা পড়ে আছে। জিরাফ নেই, জেব্রা নেই। কিছুদিন আগেই সংযুক্ত হয়েছে রোমি এবং জুলিয়েট নামের 2টি বাঘ। বলার মতো কিন্তু এগুলোই এই মুহূর্তে চিড়িয়াখানায় দেখার মতো পশু পাখি বা প্রাণী রয়েছে। প্রচণ্ড দাবদাহ, তাপমাত্রার পারদ 36 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। রংপুরের যেই 8 জেলা, সেই 8 জেলাতেই কখনো কখনো রংপুরের আশেপাশে সৈয়দপুর, বদরগঞ্জ কিংবা সুন্দরগঞ্জের কিছু কিছু জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু উঠছে, যার ফলে চিড়িয়াখানায় সবুজ বৃষ্টিত হওয়ায় উদ্ভিদ পত্রপল্লবে সুশোভিত থাকায় কিন্তু এখানে মানুষের একটি বড় ভিড় আশা করছিল কর্তৃপক্ষ, কিন্তু সেই আশায় গুড়িবালি হয়েছে। তাপপ্রবাহের কারণে ক্রমান্বয়ে দর্শনার্থীর সংখ্যা কমেছে। এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে অন্য সময় প্রায় 1000 খানেক দর্শক সমাগম থাকলেও এখন সেটি নেমেছে 200-র নিচে, অর্থাৎ প্রতিদিন 150 থেকে 200 জনেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে দর্শনার্থীর সংখ্যায়, যার ফলে তাদের আয় কমেছে, রাজস্ব কিন্তু একই সঙ্গে কমছে। তবে দর্শনার্থী যারা রয়েছে তারা বলছেন যে অনেকটা বাধ্য হয়েই কিন্তু এই জায়গাগুলোতে তাদের আসতে হয়, যেহেতু দেখার মতো ওইভাবে ওই অর্থে খুব বেশি পর্যটনের স্পট নেই, যার ফলে তাদেরকে কিন্তু খুব বেশি ভালো সেবা না পেলেও আসলে বাধ্য হয়ে জায়গাগুলোতে পরিবার পরিজন নিয়ে ছুটে আসতে হয়। তবে যেই পশু প্রাণীগুলো রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি গরমে হাঁসফাঁস করছে, ছটফট করছে। অনেকগুলো পশু পাখি আছে যারা অলসভাবে ঘুমাচ্ছেও। দর্শনার্থীরা তাদেরকে ডাকার চেষ্টা করছেন, জাগানোর চেষ্টা করছেন। খুব বেশি তারা যে সতেজ আছেন সেটিও বলা যাচ্ছে না, অনেকখানি নিস্তেজ তারা হয়ে পড়েছেন। এক সময় এখানে পাখিদের আধিক্য ছিল, অনেক রকমের পাখি ছিল, দেশি বিদেশি অনেক প্রজাতির পাখির এখানে সমাগম ছিল, এখন কিন্তু সেটিও নেই। এবং কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে মৌসুম কেন্দ্র করে যদি প্রত্যেক মৌসুমে নতুন নতুন পশু পাখির সংযোজন করা যেত তাহলে কিন্তু এই বাণিজ্যটি ভালো হতো। এই তাপপ্রবাহে মানুষ একই সাথে তাপ নিবারণের একটা বড় জায়গাও পেত, একই সাথে তাদের বাণিজ্য ভালো হতো। তাপমাত্রা কমার যে পূর্বাভাস, সেই পূর্বাভাস এখনই নেই। বৃষ্টি হওয়ার যে শঙ্কা
বৃষ্টিটু নেই, তবে আকাশে মেঘ এবং সূর্যের লুকোচুরি রয়েছে। রোদের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও অনুভূতি কিন্তু অনেকখানি বেশি, যার ফলে অস্বস্তিতে নগরের মানুষ রয়েছেন। সেই অস্বস্তির জায়গায় চিড়িয়াখানা একটা বড় স্বস্তির জায়গা হলেও কর্তৃপক্ষের যেই খানিকটা দায়িত্ব অবহেলাই বলবো, সেই দায়িত্ব অবহেলার কারণে সেটি কিন্তু নগরবাসীর কাছে সেটি স্বস্তিদায়ক হতে পারেনি। শাফিন, এই ছিল এই মুহূর্তে রংপুর চিড়িয়াখানা থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ খবর। শাফিন। মোকাররম হোসাইন রংপুর থেকে, এর আগে রাকিবুল হাসান রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রামের বহদ্দার হাটে একটি ফার্নিচার কারখানার গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ পথে আসা ৩০ টন ভারতীয় চিনি জব্দ করা হয়। বিষয় আলোচনাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন হাজেরা শিউলি। জব্দ করা চিনির মূল্য কত এবং এই যে একটি ফার্নিচার কারখানার গোডাউনে অবৈধ চিনি পাওয়া গেল, এই বিষয়ে ম্যাজিস্ট্রেট কি বলেছেন? জব্দ করে চিনির বাজার মূল্য প্রায় ৩৮,৭০,০০০ টাকা। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন যে চোরাই পথে ভারত থেকে চিনি আসছে এবং এতে দেশীয় চিনি বিক্রি কমে যাচ্ছে, এবং তারই প্রমাণ মিলল আজকে। এবং গোপন সংবাদ পেয়ে বহদ্দারহাটের ১ কিলোমিটার এলাকায় একটি আসবাবপত্রের গোডাউনে মিলল প্রায় ৩০ টন বা ৬০০ বস্তা চিনি, যার এবং এখানে ম্যাজিস্ট্রেট যেটি বলেছেন যে আসলে এখানে অবৈধ পথে এসব চিনি আসলেও সেগুলো কিন্তু দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে এসব চিনি বিক্রি করার উদ্দেশ্যে এখানে গোডাউনে মজুত করে রাখা হয়েছে। এবং গোডাউনের যে মালিক আব্দুর রাব্বানি, তিনি দাবি করছেন যে তিনি আসলে জানতেন না যে এখানে এই চিনিগুলো অবৈধ বা এখানে এগুলো রাখা যাবে না। যে ব্যবসায়ী একজন জাহিদের নামে, একজন কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এই এলাকার বহদ্দারহাটের, তিনি তার কাছ থেকে এই গোডাউনটি ভাড়া নিয়েছিলেন গাছ বা কাঠ রাখার কথা বলে, এবং ১০-১২ দিন আগেই তিনি এই গোডাউনটি ভাড়া দেন এবং এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে সিসিটিভির ফুটেজ মনিটরিং করে ম্যাজিস্ট্রেট দেখেছেন যে আসলে তিনি সব কিছু মনিটরিং করছিলেন। এবং যিনি এই গোডাউনের মালিক, তিনি দাবি করছেন যে যেহেতু তারই পরিচিত ব্যবসায়ী এবং তার পার্শ্ববর্তী, তিনি আসলে বিশ্বাস করেই তাকে গোডাউনটি ভাড়া দিয়েছিলেন। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে চিনিগুলো, সেগুলো একটু লালচে ধরনের। দেশীয় চিনি সাধারণত সাদা ধরনের হয়ে থাকে, এবং ফ্রেশ চিনির, মেঘনা গ্রুপের ফ্রেশ চিনির মোড়ক বস্তার গায়ে লাগানো থাকলেও সেখানে কোনো উৎপাদনের তারিখ, ম্যানুফ্যাকচার ডেট বা এক্সপায়ার ডেট কিছুই নেই, এবং অন্যান্য যে লট নাম্বার বা ব্যাচ নাম্বার সেগুলো কিছুই নেই। এবং এখানে উপস্থিত যে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, এবং ওনারা যাচাই করে দেখেছেন যে এটি আসলে ভারতীয় চিনি, এবং যেহেতু এগুলো চোরাই পথে এসেছে সে কারণে এই চিনিগুলো জব্দ করা হচ্ছে। এবং প্রথম পর্যায়ে আসলে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিয়েছিলেন যে হয়তো জরিমানা ৩ লাখ টাকা জরিমানা করা হবে এবং অনাদায়ে হয়তো সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। তবে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ে বা বিচারকের সাথে কথা বলে তারা এখন বলছেন যে যেহেতু এটি একটি বড় ধরনের অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ, তাই যদি জরিমানা করে এসব চিনি বা যাকে যে ব্যবসায়ীর গোডাউনে রাখা হয়েছে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি লঘুদণ্ড হয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত পরিবর্তন করছেন এবং এখনও আমাদেরকে আসলে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানাননি যে এই চিনিগুলো কী হবে। প্রাথমিকভাবে তারা বলেছেন টিসিবির হেফাজতে এই চিনিগুলো দেওয়া হবে এবং এটি একটি চোরাচালান আইনে একটি মামলা হতে পারে। মুক্তি, এই ছিল আমার কাছে এখনকার মতো চিনি জব্দের সবশেষ খবর। হাজেরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রামের বহদ্দার হাট থেকে। এখন দুপুরে একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে গরমে কাঁচামাল নষ্ট হচ্ছে। আড়তে ঢোকার পর সপ্তাহখানেক সংরক্ষণ করা গেলেও গরমে 2 থেকে 3 দিনেই পণ্যের গুণগত মান কমছে। এদিকে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, এতে প্রভাব পড়ছে পণ্যের দামেও। শোয়েব রহমানের প্রতিবেদন। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস, বিশেষ করে ঘিঞ্জি ও কর্মব্যস্ত পরিবেশে তাপমাত্রা আরও কিছুটা বেশি অনুভূত হয়। খাতুনগঞ্জ তেমনই এক এলাকা, যা দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার। গরমে এখানকার কাঁচামালের আড়তদাররা পড়েছেন চরম বিপাকে, কারণ বেশিরভাগ কাঁচামালই সংরক্ষণ করতে হয় ঠান্ডা ও আলো বাতাস চলাচল করতে পারে এমন স্থানে। তবে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। দিনে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে পণ্যে বাতাস সরবরাহকারী পাখা, ফলে কমছে পণ্যের আয়ু।
যেভাবে লোডশেডিং হচ্ছে সেভাবে কিন্তু পর্যাপ্ত আমরা বাতাস দিতে পারতেছি না পেঁয়াজকে, ফলে পেঁয়াজটা পচন ধরতেছে। বেশি দিন রাখলে লোডশেডিংয়ের কারণে মাল পচে যাচ্ছে, দাগ এসে যাচ্ছে, যার কারণে মূল্যটা অনেক কমে যায়। শুধু মেয়াদ কমছে তাই নয়, গরমে ঘেমে পানি বের হয়ে পণ্য নষ্টের উপক্রম হচ্ছে। এতে স্বাভাবিক তাপমাত্রায় কাঁচামাল সপ্তাহখানেক মজুত করা গেলেও এখন তা 3 থেকে 4 দিন মজুত করতে পারছেন। আমাদের একটা গাড়ি নামলে হয়তো 2-3 দিনের মধ্যে রাখা যেত, এখন একদিনের মধ্যে মাল ঘেমে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কারণ লোডশেডিং বিষয় হচ্ছে বিধায় ফ্যান চলতেছে না, যার কারণে মাল তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। আদা হচ্ছে শুকিয়ে যাচ্ছে বেশি, গরম বেশি পড়লে তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ওজন কমে যায়। আমাদের 20 কেজি আছে আমাদের, এখন হয়তো এটা একদিন পরে হয়ে যাচ্ছে 19 কেজি। আমদানি পণ্য রসুন আসে এসি কন্টেইনারে, এটিও ঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। তীব্র গরমে বিকল্প ব্যবস্থা করতে না পারায় বিপাকে আড়তদাররা। যখন অতিরিক্ত গরম পড়ে তখন মালগুলো আপনার স্থায়িত্ব কমে যায়, যার ধরুন ওটা মাল নষ্ট হয়, ওটা এফেক্ট যেটা পড়ে সেটা বাজার বাড়ে না। যখন নষ্ট হয় তখন মালটা কমে বিক্রি করতে হয়, এতে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকা, ভারতীয় পেঁয়াজ 62 থেকে 64 টাকা, আদা 180 থেকে 82 টাকা এবং রসুন 188 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। এরই মধ্যে পেঁয়াজে 2 থেকে 5 টাকা, আদায় 10 টাকা কমেছে, তবে অপরিবর্তিত আছে রসুনের দাম। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। মৌলভীবাজারের কমলগঞ্জে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড কয়েক গ্রামের ঘরবাড়ি। শিলাবৃষ্টিতে বোরো ধানের ক্ষতির পাশাপাশি বৈদ্যুতিক তারের ওপর গাছপালা পড়ে প্রায় 50,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। এদিকে গেল 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে প্রায় 84 মিলিমিটার। মৌলভীবাজার থেকে আরও জানিয়েছেন এম এ হামিদ। যখন দেশের বেশিরভাগ অঞ্চল পড়ছে তীব্র তাপ প্রবাহে, তখন সিলেটে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও মৌলভীবাজারে আঘাত হানে কালবৈশাখী ঝড়। শুক্রবার ভোররাতে কমলগঞ্জের পতন উষার ইউনিয়নের 6 ও 8 নম্বর ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যায় ঝড়, আর এতে কয়েকটি গ্রামের 20 থেকে 25টি বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় কয়েকটি ঘর উড়িয়ে অন্যত্র নিয়ে যায় ঝোড়ো বাতাস। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। তুফানে আমাদের ঘর বাড়ি দো বাই ওখানে আরো বন্দি নিচে গিয়া কিচ্ছু নাই, আমরা মরিয়া আছি, আল্লাহ হঠাৎ আল্লাহ বাঁচাইছেন আমরা। 3 লাখ 3.5 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে কাঁচা পাকা বোরো ধান, ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন শস্যেরও। হাওরের যে কৃষি, এই কৃষিটাও মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির কারণে প্রায় 40-50% ধান জড়িয়ে গেছে। শিলাবৃষ্টির কারণে অনেক ধান ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রবল ঝড়ে অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর পড়েছে গাছপালা, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও। প্রায় 1.5 লক্ষ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঝড়ের কারণে আমাদের অনেকগুলো লাইন ক্ষতি হয়েছে, অনেক জায়গায় প্রথম ভেঙে গেছে, খুঁটি ভাঙছে, এগুলো আমরা কাজ করতেছি। ঝড়ে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। গাছ পিরিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে হাওরে আমাদের পাশেই একটি বিল রয়েছে, সেই বিল সহ কৃষিক্ষেত্রে শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে এই দুঃসময়ে মানুষের আর কিছু সহযোগিতা পেলে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারবে। শুক্রবার মধ্যরাত থেকে সিলেটে ঝোড়ো হাওয়া সহ মুষলধারে বৃষ্টি হয়েছে। কানাইঘাট উপজেলা ও পার্শ্ববর্তী অঞ্চলে শিলাবৃষ্টি এবং শহরের কয়েকটি সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। শুক্রবার মধ্যরাত থেকে 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 84.4 মিলিমিটার। জেনিসিয়া বর্ণা, এখন দুপুরে নিচ্ছে আর একটি ছোট্ট বিরতি। কিছুক্ষণ পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাজধানীতে এডিস মশা নিধনে চিরুনি অভিযান শুরু হয়েছে। শনিবার 10টি জোনে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় লার্ভার সন্ধান পাওয়ায় একটি বাড়ির মালিককে জরিমানা করা হয়। প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলবে অভিযান। বাজিদ সাদ জানাবেন বিস্তারিত। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। Why the hell you are making a scene out of it? গণমাধ্যমকে এভাবেই এড়িয়ে যাবার চেষ্টা এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা হওয়া বাড়ির মালিকের। এভাবেই জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে ঢাকা উত্তর সিটিতে।
গত 7 দিন আগে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে চিহ্নিত করা হয় কোন বাড়িতে, কোন ছাদে বা কোন অফিসে এডিস মশার লার্ভা আছে। ঘোষণা ছিল 7 দিন পর শুরু হবে চিরুনি অভিযান, এ যেন তারই বাস্তবায়ন। ডেঙ্গুর বিস্তারে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির অভিযোগে শনিবার 10টি জনে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজননস্থল, যেমন চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, পানির রিজার্ভ ট্যাঙ্কি, খুঁজতে বাদ যায়নি কোনো কিছু। রামপুরার বনশ্রীর এই বাড়িতে গ্যারেজের বালতিতে পাওয়া যায় এডিসের লার্ভা, যেগুলো 2-1 দিন পরেই প্রাপ্তবয়স্ক হয়ে ছড়িয়ে পড়ত। অধিক পরিমাণে পিঁপে পেয়েছি, যা কিছুদিনের মধ্যে, বাস বলা যায় যে 2 থেকে 3 দিনের মধ্যে সব কিছু অ্যাডাল্ট হবে। এই অ্যাডাল্ট পর্যায়ে যখন যাবে তখন মানুষকে বিট করলে সেখানে ডেঙ্গু জ্বর হবে। এই ডেঙ্গু জ্বরের বাহক মশাই এডিস মশা, এই এডিস মশাই এখানে পাওয়া গিয়েছে। এটা এখানে ডেনসিটিটা ছিল বেশি খুব পরিমাণে, যা এই এলাকার জন্য ওই একটাই যথেষ্ট। তাহলে একটাই যদি যথেষ্ট হয়, তাহলে এই পরিমাণে যে আরও 5টা থাকে, তাহলে এখানে ভয়াবহ রূপ, এটা একটা হটস্পট বলা যায়। ডেঙ্গু বিস্তারে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির জন্য তাই জরিমানা করা হয় 50,000 টাকা, সাথে সতর্ক করা হয় বাড়ির মালিককে। এছাড়াও এসব লার্ভা ধ্বংসও করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলছেন উত্তর সিটির কর্মকর্তারা। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সোর্স আছে আমাদের এই সমস্ত ডেঙ্গুর, সে সমস্ত সোর্সগুলো রিডাকশন করার জন্য কিন্তু আমরা জনগণকে উদ্বুদ্ধ করে এই সমস্ত জিনিস যারা আমাদের জমা দিচ্ছে তাদের কিন্তু আমরা পুরস্কৃত করছি এবং তাদেরকে নগদ আর্থিক টাকা দিয়ে দিচ্ছি। তো আমরা গত 1 সপ্তাহ আমরা এটা অবজার্ভ করলাম, প্রচার করলাম। আজকে থেকে আমরা যেটা করছি, অভিযানও আছে, সঙ্গে প্রচারণাও আছে। আবার আমরা জরিমানা, যারা আইন মানছে না, যারা এখন পর্যন্ত সচেতন না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ডেঙ্গু মশা 2 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে। তো এই মশা যদি একজনের বাসায় থাকে, এটা থেকে কিন্তু এই এলাকাটাই ছড়িয়ে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট, একটা মহামারী আকার হয়ে যেতে পারে এই এলাকায়। তো এই জন্যই যে মানুষজনকে সচেতন করা, তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল আজকে। তো এই পর্যন্ত আমরা যা দেখেছি, মোটামুটি এলাকায় আমরা একটা বাসাতে পেয়েছি, বাকি সব বাসাতেই আমরা যেখানে পানির সোর্স ছিল তাদেরকে আমরা সচেতন করেছি। আমরা নোভাল ইউরন ট্যাবলেট বিতরণ করেছি। তো এইভাবে আমরা চাচ্ছি যে মানুষজন আরও সচেতন হবে। প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত নগরের কোনো বাসাবাড়ি, অফিস, আদালতে এডিস মশার লার্ভা পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখে জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার কেবল। এতে বন্ধ হয়ে গেছে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশন CME-5। ফলে 1 সপ্তাহের বেশি সময় ধরে ইন্টারনেট ধীর গতিসহ ব্যাহত হচ্ছে সেবা। কুয়াকাটা থেকে জসিম পারভেজের তথ্য, ছবি নিয়ে বিস্তারিত। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত CME-5 সাবমেরিন কেবল। এই কেবলটি কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত। এর মাধ্যমে 1600 Gbps ব্যান্ডউইথ সংযোগ পায় দেশ। কিন্তু সম্প্রতি দেশের সবচেয়ে বেশি সক্ষমতার এই সাবমেরিন কেবলটি সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার অভিমুখের জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়ে। এতে বন্ধ হয়ে গেছে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশনটি। ফলে 1 সপ্তাহের বেশি সময় ধরে ইন্টারনেটে ধীরগতি সহ ব্যাহত হচ্ছে সেবা। ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। কারণে আমাদের খুবই সমস্যা হচ্ছে, আমাদের তাৎক্ষণিক নিউজ পাওয়াতে অনেক সমস্যা হচ্ছে, নিউজ সেন্ড হচ্ছে না। এই কারণে আমরা অনেক বিপদের সম্মুখীন হচ্ছি। আপনার ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সব কিছুতে আমরা নেটটা এখন বর্তমানে স্লো পাচ্ছি। দ্রুত এটা সমাধানের ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি। বর্তমানে বিকল্প হিসেবে কক্সবাজারে যুক্ত থাকা সাবমেরিন কেবল CME-4 এর প্রায় 800 Gbps ব্যান্ডউইথ দিয়ে চাহিদা পূরণের চেষ্টা চলছে। তবে গ্রাহক পর্যায়ে চাপ বাড়ায় গতি কমেছে বলে দাবি কেবল ব্যবসায়ীদের। স্পিড কম, স্পিড ইউজ করতে পারতেছে না। মাঝখানে হয়তো কয়েকজনের শুনছি বন্ধ আছিল, এখন হয়তো কিছু স্পিড দিয়া হয়তো সবাই চালাইতে আছে। কিন্তু ইন্দোনেশিয়ার জলসীমায় বিচ্ছিন্ন হওয়া সাবমেরিন কেবলটি পুনঃসংযোগ স্থাপনে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান BSCPLC। ইন্টারনেট ছাড়া ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখা কঠিন। ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তাই দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান তাদের। এখন কুয়াকাটা। সময় হলো আমরা একটি ছোট্ট বিরতির। একটু পরে ফিরে আসছি, সঙ্গেই থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন দুপুর।
আন্তর্জাতিক যুদ্ধে লিপ্ত মিত্রদের হাজার হাজার কোটি ডলার সহায়তা দেয় খুব একটা ভালো নেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ভোক্তা ব্যয় বেড়ে যাওয়া ও রপ্তানি অগ্রগতি মন্থর হওয়ায় প্রভাব পড়েছে জিডিপি প্রবৃদ্ধিতে। প্রথম 3 মাসে দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি গত বছরের শেষ সময়ের চেয়ে কিছুটা কমেছে, তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন দেশটির অর্থমন্ত্রী। তহিদুর রহমান জানাবেন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইসরায়েলি আগ্রাসনে ধুঁকছে বিশ্ব বাণিজ্য সরবরাহ ব্যবস্থা, তাই দেশে দেশে বাড়ছে অর্থনৈতিক সংকট। তবুও যুদ্ধে লিপ্ত দেশগুলোকে থামানোর চেষ্টা না করে একটি পক্ষকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি আরও বেশি বেকায়দায় পড়ছে। যুক্তরাষ্ট্রও এর বাইরে নয়। ভূ রাজনীতিতে আধিপত্য খাটাতে গিয়ে মার্কিন অর্থনীতি এখন খাদের কিনারার দিকে অগ্রসর হচ্ছে, কারণ দেশটির ভোক্তা ব্যয় বেড়ে যাওয়া এবং রপ্তানি অগ্রগতি মন্থর হয়ে পড়ায় বছরের প্রথম 3 মাসে জিডিপি প্রবৃদ্ধি কমেছে 1.6%, যা 2023 সালের শেষ 3 মাসের জিডিপির সঙ্গে তুলনা করলে তীব্র মন্দার আভাস মেলে। মার্কিন অর্থনীতির চাকা ঠিক রাখতে ভোক্তা ও বিনিয়োগ ব্যয়ের সক্ষমতার উপর বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। বিশেষ করে স্বাস্থ্যসেবা, জ্বালানি ও আবাসন ব্যয় কিভাবে কমানো যায় তার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে জিডিপি প্রবৃদ্ধি কমার বিষয়টিকে কিছুটা হালকা করেই দেখছেন জেনেট ইয়েলেন। I think I still see in the underlying core drivers of economic activity considerable strength. So I think that the U.S. economy continues to perform very, very well. অর্থনীতির চাকা ঠিকঠাক চলছে বললেও চাহিদার তুলনায় চীন তাদের উৎপাদন বাড়ানোর পথে হাঁটায় যুক্তরাষ্ট্র যে উদ্বিগ্ন তা অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, জাপান, মেক্সিকো ও ভারতের মতো উদীয়মান বাজারের উৎপাদকদের জন্য হুমকির কারণ হয়ে উঠেছে চীন। It's important that China recognize the concerns, begin to act to address it, but we don't want our industry wiped out in the meantime, so I wouldn't want to take anything off the table. We're monitoring spillovers, and I wouldn't take anything off the table as a অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি মন্থর হয়ে পড়ায় আগামী সেপ্টেম্বরের আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাবে না বলে ধারণা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।